সো আমরা রিডক্স রিয়াকশন ব্যালেন্স কীভাবে করতে হয় সেগুলো দেখছি, আর হচ্ছে রিডক্স রিয়াকশন রিলেটেড যেসব টার্মিনোলজি ছিল এগুলো এখন বুঝি। এখন আমরা দেখব যে রিডক্স রিয়াকশনে ম্যাথ কীভাবে করতে হয়। ওকে, সো আমরা এটার আগে কিছু থিওরি একটু রিক্যাপ করি। যেমন ধরো যে কোনো একটা রিয়াকশন, যে কোনো টাইপের রিয়াকশন, ধরো সেটাতে এ একটা রিয়াক্ট্যান্ট যেটা আছে এ মোল, প্লাস আরেকটা রিয়াক্ট্যান্ট হচ্ছে সে বি, সো বি মোল আছে হচ্ছে ক্যাপিটাল বি, আর সেটা প্রডিউস করতেছে সে সি মোল ক্যাপিটাল সি আর ডি মোল ক্যাপিটাল ডি। ওকে, সো আমরা এই টাইপের কোনো একটা ম্যাথে অনেক ওয়েতেই, ধরো এর অ্যামাউন্ট দেওয়া থাকলে আমাকে যদি বলা হয় যে তুমি সি এর অ্যামাউন্ট বের করো, আমি কিন্তু অনেকভাবেই সেটা করতে পারি, তাই না? যে আমি বলতে পারি যে এ মোল এ প্রডিউস করে, এ মোল এ থেকে আমরা পাই সি মোল স্মল সি মোল ক্যাপিটাল সি, মানে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে করতে পারি। অথবা আমরা দেখে আসছি যে ধরো আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করতে পারি। স্টয়কিওমেট্রিক ফর্মুলা ছিল এরকম যে 1/a মোল নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 1/b মোল নাম্বার অফ বি, আর এরপর হচ্ছে 1/c মোল নাম্বার অফ ক্যাপিটাল সি ইজ ইকুয়াল টু 1/স্মল ডি মোল নাম্বার অফ ক্যাপিটাল ডি। এটা ছিল স্টয়কিওমেট্রিক ফর্মুলা। অ্যান্ড আমরা আরও একটা নোটেশন শিখছিলাম যে এরকম একটা রিয়াকশনে একজনকে আরেকজনের ইকুইভ্যালেন্ট বলা যায়। যেমন মানে ইকুইভ্যালেন্ট মানে এই না তারা সেম, এখানে ব্যাপারটা এরকম যে এ মোল এ মানে এ মোল ক্যাপিটাল এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি মোল ক্যাপিটাল বি। এটা আমি আগেও একবার বলছিলাম যে এই ইকুইভ্যালেন্টটা বোঝায় যে এই এ মোল ক্যাপিটাল এ কত মোল বি এর সাথে রিয়াক্ট করবে, মানে সেটা হচ্ছে বি মোল। সো এই ইকুইভ্যালেন্স রিয়াকশনটা অ্যাকচুয়ালি এটা বোঝায় না যে তারা ইকুয়াল, এটা বোঝায় যে কে কার সাথে রিয়াক্ট করতে পারবে বা কার থেকে কত মোল প্রডিউস হতে পারবে ইটসেট্রা। সো এটাই হচ্ছে ইকুইভ্যালেন্টের আইডিয়াটা। আচ্ছা, এখানে ডি মোল ক্যাপিটাল ডি এভাবে লিখি। ওকে, সো এগুলো আমরা আগে থেকে জানি যে এইভাবে ইকুইভ্যালেন্স দিয়ে লেখা যায়, ইউনিটারি মেথড দিয়েও ম্যাথগুলো করা যায়, স্টয়কিওমেট্রিক ফর্মুলা দিয়েও ম্যাথগুলো করা যায়। ওকে, সো আমরা এই আইডিয়াগুলোই বেসিক্যালি রিডক্স রিয়াকশনেও কাজে লাগাবো। আমাদের ধরো একটা রিডক্স রিয়াকশন আছে এরকম, যেখানে এটা হচ্ছে একটা অক্সিডাইজার যে আছে হচ্ছে NO-টা, মানে NO হচ্ছে অক্সিডাইজার্স বা জারকের মোল সংখ্যা, অক্সিডাইজার্স মোল নাম্বার ফ্রম রিয়াকশন অর অ্যাকর্ডিং টু রিয়াকশন। বিক্রিয়া হতে জারকের যে মোল সংখ্যা সেটা হচ্ছে NO। আমরা রিয়াকশনটা এখানে আগে লিখি, ধরো NO, আর হচ্ছে আমার অক্সিডাইজারটার নাম হচ্ছে সে জাস্ট ও, মানে অক্সিজেন না, এটা হচ্ছে অক্সিডাইজার জারক, প্লাস আমার রিডিউসারের নাম হচ্ছে সে রিডিউসার হচ্ছে সাপোজ ক্যাপিটাল আর, অ্যান্ড আমরা ওইটাকে লিখি NR, যে মোল নাম্বার অফ রিডিউসার বা বিজারকের মোল সংখ্যা ফ্রম দি রিয়াকশন। অ্যান্ড আমরা জানি এখান থেকে কিছু প্রোডাক্ট আসে এরপর। অ্যান্ড অনেক সময় এখানে একটা অ্যাসিড এক্সট্রা থাকে রিয়াক্ট্যান্ট সাইডে একটা অ্যাসিড, মোস্ট কমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সো NO হচ্ছে অক্সিডাইজার স্মল নাম্বার ফ্রম রিয়াকশন, অ্যান্ড NR হচ্ছে রিডিউসার স্মল নাম্বার ফ্রম রিয়াকশন। তারপর ক্যাপিটাল O হচ্ছে দ্য অক্সিডাইজার, আর ক্যাপিটাল R হচ্ছে দ্য রিডিউসার। এগুলোর ব্যাপারে আইডিয়া আছে এখন। ওকে, সো দেখো আমরা যদি এখানে একটা ম্যাথ করতে চাই, তখন আমরা ধরো এরকম যদি কোনো ম্যাথ দেয় যে এই অক্সিডাইজারটা এত গ্রাম আছে, সামথিং কোন একটা গ্রাম আছে, এত গ্রাম অক্সিডাইজার আছে, তো বললো যে সেটা কত গ্রাম রিডিউসারের সাথে রিয়াক্ট করবে, সেটা আমরা অনেকভাবেই করতে পারি। এখন ইউনিটারি মেথড আছে, স্টয়কিওমেট্রিক ফর্মুলা আছে। আবার ধরো কখনো যদি এরকম দেওয়া থাকে যে অক্সিডাইজারের তোমার ভলিউম আর কনসেন্ট্রেশন দুইটাই দেওয়া, মানে VO বললাম অক্সিডাইজারের ভলিউম, আর কনসেন্ট্রেশনকে বললাম SO, আর রিডিউসারেরও ভলিউম কনসেন্ট্রেশন দুইটাই দেওয়া, VR আর হচ্ছে SR দুইটাই দেওয়া আছে। সো তখন আমরা চাইলেই
এখান থেকে একটা ফর্মুলা বের করে ফেলতে পারি, যে ফর্মুলাটা আমরা অ্যাসিড বেস টাইট্রেশনের সময়ও দেখছিলাম। আইডিয়াটা একদমই সেম, যে আমরা তো এখানে ওদেরকে কি লিখতে পারবো, মানে স্টয়কিওমেট্রিক ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি, বা ইউনিটারি মেথড দিয়েও একই কথা বলা যায়, যে 1/NO টাইমস অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার। দেখো এটা আমাদের স্টয়কিওমেট্রিক ফর্মুলা, তাই না? 1/NO অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার ইজ ইকুয়াল টু 1/NR অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার, সরি রিডিউসার, রাইট? এটা হচ্ছে স্টয়কিওমেট্রিক ফর্মুলা এইটার জন্য, এই পুরো রিয়াকশনের জন্য, এই রিয়াক্ট্যান্ট সাইডের জন্য। ওকে, সো এইভাবে কেন লিখলাম? আবার ধরো তোমার যদি স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করতে না ইচ্ছা হয়, তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে ধরো আমি তোমাকে অক্সিডাইজার দিছি হচ্ছে এন অক্সিডাইজার অ্যামাউন্ট, মানে অক্সিডাইজারের অ্যাকচুয়াল অ্যামাউন্ট হচ্ছে এতটুক, আর রিডিউসারের অ্যাকচুয়াল মোল নাম্বার হচ্ছে এতটুক, এন রিডিউসার। সো তুমি তখন এইভাবে ক্যালকুলেট করতে পারবা যে এন ও মোল অক্সিডাইজার রিয়াক্ট করে উইথ এন আর মোল রিডিউসার, দেন 1 মোল অক্সিডাইজার রিয়াক্ট করে উইথ এন আর বাই এন ও মোল রিডিউসার, দেন এন অক্সিডাইজার মোল অক্সিডাইজার, মানে এত মোল অক্সিডাইজার রিয়াক্ট করবে কতটুকের সাথে, এন আর বাই এন ও টাইমস এন অক্সিডাইজার, মানে অ্যাকচুয়াল যে রিডিউসারের অ্যামাউন্টটা, আর এটাই কি আমাদের এন রিডিউসার, তাই না? যে যতটুক রিডিউসার অ্যাকচুয়ালি রিয়াকশনটা করতেছে, এটা তো জাস্ট আমার রিয়াকশনের একটা কোফিশিয়েন্ট, রাইট? সো এন আর বাই এন ও টাইমস এন অক্সিডাইজার, দেন আমরা ওইটাকে দুই সাইডে নিই। এইভাবেই অ্যাকচুয়ালি স্টয়কিওমেট্রিক ফর্মুলা আসছে যে কোনো রিয়াকশনের জন্যই। আসলে ওই ইউনিটারি মেথডটারই একটা কম্প্রেসড ফর্ম হচ্ছে এই স্টয়কিওমেট্রিক ফর্মুলা, অ্যান্ড তুমি এটা পরীক্ষায় ইউজ করো, সমস্যা হবে না। ওকে, তো এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি যে স্টয়কিওমেট্রিক ফর্মুলা তো আছেই, সো আমরা এইটাকে ইউজ করতে পারবো। হ্যাঁ মাহির বলো। না ওইটা আমি এখন পরে আমি ওই আরও কয়েকটা ভাইয়ার সাথে কথা বলছি, ওনারা বলছে যে এটা অ্যাকচুয়ালি প্রবলেম করে না। আমি নিজে কখনো স্টয়কিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করি নাই, বাট স্টয়কিওমেট্রিক ফর্মুলা পরীক্ষায় কলেজেও অ্যাপ্লাই করা যাবে, সমস্যা নেই, কারণ এটা পারফেক্টলি লজিক্যাল। বা স্যার বুঝবে না যে তুমি স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করছো, স্যার ভাববে যে তুমি এটা ইউনিটারি মেথডেই করছো, বুঝছো? সো তুমি এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা, সো এইটা ইউজ করতে পারো, অথবা তুমি মানে এই ফর্মুলাটা ইউজ করতে পারো। আমরা যদি এই ফর্মুলাটাকে একটু গুছায় লিখি, সেটাকে এরকম লিখতে পারবো যে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার, মানে জারকের প্রকৃত মোল সংখ্যা, ডিভাইডেড বাই বিজারকের প্রকৃত মোল সংখ্যা, ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ অক্সিডাইজার ফ্রম রিয়াকশন ডিভাইডেড বাই মোল নাম্বার অফ রিডিউসার ফ্রম রিয়াকশন। ওকে, এরকম একটা হুবহু ফর্মুলা আমরা অ্যাসিড বেজের সময় শিখছি। ক্লিয়ার? এটা দেখে আসছিলাম। অ্যান্ড দেন এটাকে আরও ফার্দার এখান থেকে কীভাবে চেঞ্জ করা যায়, যে তুমি চাইলে এখানে উপরেরটাতে এই লাইনটাও ইউজ করতে পারো, অথবা পরের লাইনটাও ইউজ করতে পারো, তোমার যেটা কমফোর্টেবল ফিল হয়। আর নিচের ফর্মুলাটা আমরা কীভাবে বানাই দেখো, যে মোল নাম্বার অ্যাকচুয়ালি যদি কখনো কারো এরকম ভলিউম আর কনসেন্ট্রেশন দেওয়া থাকে, তাহলে আমরা জানি যে এন ইজ ইকুয়াল টু ভিএস, রাইট? যেখানে ভিটা হচ্ছে লিটার ইউনিটে আর এস হচ্ছে মোল পার লিটার ইউনিটে। আর যদি মিলিলিটারও থাকে আমাদের সমস্যা নেই, জাস্ট একটা 1000 দিয়ে ডিভাইড করবো, দেন আমরা ক্যালকুলেশনটা করব। সো সব কেসেই অ্যাকচুয়ালি জাস্ট ভিএস, মানে ভলিউমের সাথে কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করলেই হয়। সো এখানে আমরা যেটা লিখতে পারি ভিওএসও ডিভাইডেড বাই ভিআরএসআর ইজ ইকুয়াল টু এনও বাই এনআর। দেখো এক্স্যাক্ট একটা ফর্মুলা আমরা অ্যাসিড বেস টাইট্রেশনে পড়ছিলাম, এখানে ছিল ভিএএসএ বাই ভিবিএসবি ইজ ইকুয়াল টু এনএ বাই এনবি, এখানেও ব্যাপারটা তাই। অ্যান্ড দেন ফার্দার আরও এক স্টেপ যদি আমরা আগাই, সেটা হবে এরকম যে তোমার এই যে এই লাইনটা থেকে আসো, যে এন অক্সিডাইজার মানে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার ডিভাইডেড বাই অ্যাকচুয়াল মোল নাম্বার অফ রিডিউসার ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু যখন ব্যালেন্সিং শিখছি তখন দেখে আসছি যে এই এনওটা বেসিক্যালি হচ্ছে ইআর, মানে বিজারকের তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার।
আর এই এনআরটা হচ্ছে অক্সিডাইজারের ইকুইভ্যালেন্ট নাম্বার, রাইট? সো এইটাকে আমরা এনও বাই এনআর না লিখে ইআর বাই ইও লিখতে পারি। অ্যান্ড দেন ফার্দার আমরা এটাকে যদি এক লাইনে নিয়ে আসি, ইও টাইমস এন অক্সিডাইজার ইজ ইকুয়াল টু ইআর টাইমস এন রিডিউসার। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আরও এক্সটেন্ড করা যায়, যদি মাল্টিপল অক্সিডাইজার মাল্টিপল রিডিউসার থাকে তখন আমরা এই ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারি। এখন পরীক্ষায় আমরা কোনটা কোনটা অ্যাপ্লাই করতে পারবো, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। আমরা যদি কখনো কলেজের এক্সামে আসে বা কোথাও আসে বা প্রথম যখন অঙ্কগুলো করব, বেস্ট অপশন হচ্ছে এইগুলো ফলো করা। ওকে, সো আমি এখানে প্রসিজারগুলো লিখি আর কোনটা কি মিন করে একটু আরেকবার লিখে দিই। এনও হচ্ছে অক্সিডাইজার স্মল নাম্বার ফ্রম রিয়াকশন, or at the same time you can call it as ER, which is equivalent number of বা তুল্য সংখ্যা of reducer বা বিজারক, equivalent number of reducer. and এরপর এটাকে আমরা বলতে পারি EO, that is equivalent number of oxidizer. and আমরা এন অক্সিডাইজার বলতে বুঝবো অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার। হ্যাঁ মাহির বলো। বলো। না, ইকুইভ্যালেন্ট রিডিউসারের সমান না, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ রিডিউসার। মানে রিডিউসারের ইকুইভ্যালেন্ট নাম্বার মানে কি, রিডিউসার কি করে, ইলেকট্রন ডোনেট করে, রাইট? সো ইলেকট্রন ডোনেট কয়টা করতেছে সেটা হচ্ছে রিডিউসারের ইকুইভ্যালেন্ট নাম্বার। অ্যান্ড সেই কয়টা ইলেকট্রন আবার মানে সেই কয়টা ইলেকট্রন, ওই যে আমরা যখন ব্যালেন্স করছিলাম মনে আছে, রিডিউসারের ইলেকট্রন দিয়ে আমরা অক্সিডাইজারের ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছিলাম, এর জন্য আমাদের এইটা মানে এই নাম্বারটা এখানে আসে। বুঝতে পারছো? এটা তো আমি আগেও অ্যাসিড বেজের সময়ও দেখাইছি। ক্লিয়ার? তুমি যখন ব্যালেন্স করছো তখন এরকম লিখছো না, 2 KMnO4 প্লাস 5 H2O2, তখন এই 5টা আসলে কি KMnO4 এর না ইকুইভ্যালেন্ট নাম্বার না? সেটা মানে এই না যে অক্সিডাইজার আর রিডিউসার ইকুইভ্যালেন্ট, এটা মানে হচ্ছে অক্সিডাইজারের রিঅ্যাকশন মোল নাম্বারটা রিডিউসারের ইকুইভ্যালেন্ট নাম্বারের সমান। ওকে, সো এটা যাতে কনফিউজ না করে। এন অক্সিডাইজার মানে হচ্ছে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার, এন রিডিউসার মানে হচ্ছে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ রিডিউসার। অ্যান্ড এই এন অক্সিডাইজারটাই আলটিমেটলি হচ্ছে VOSO, ভলিউম টাইমস কনসেন্ট্রেশন অফ, যেটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। VOSO, VO হচ্ছে ভলিউম অফ অক্সিডাইজার, SO হচ্ছে কনসেন্ট্রেশন অফ অক্সিডাইজার, আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও আমি একটু আসতেছি। হ্যাঁ, সো SO হচ্ছে কনসেন্ট্রেশন অফ অক্সিডাইজার, আর VR মানে VRটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, VRটা থাকে হচ্ছে এই এন রিডিউসারের মধ্যে, আর অ্যাকচুয়াল মোল নাম্বার অফ রিডিউসার বা বিজারকের প্রকৃত মোল সংখ্যা, মানে যেটা আমাকে যেই অ্যামাউন্টটা দেওয়া হয়েছে সেটা হবে VR টাইমস SR। আর এখানে আমার VR হচ্ছে ভলিউম অফ রিডিউসার, অ্যান্ড SR হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিডিউসার। বেশিরভাগ ম্যাথেই VS এইগুলাই দেওয়া থাকে। সো সবচেয়ে কমন যে ফর্মুলাটা তুমি সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ইউজ করবা এটা হচ্ছে এইটা। ওকে, আর যখন দেখবা যে হয়তো কোনো একটার ভলিউম কনসেন্ট্রেশন দেওয়া নাই তখন তুমি এইটা প্রেফার করবা। ওকে, সো আমি একটু প্রসিজারগুলো লিখি, দেন ম্যাথ করে দেখাবো, তারপর তুমি বুঝতে পারবা। সো ওয়ার্কিং প্রসিজার মানে কি করতে হবে যে কোনো একটা রিডক্সের ম্যাথে।
ওয়ার্কিং প্রসিজার হচ্ছে যে ফার্স্ট অফ অল মানে এটা এটা হচ্ছে ফর মানে যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবা, মানে এইভাবে ম্যাথ করলে সবচেয়ে ভালো। যে ওয়ার্কিং আচ্ছা দাঁড়াও, হ্যাঁ। সো ওয়ার্কিং প্রসিজার হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ব্যালেন্সড রিয়াকশনটা লিখব, রাইট ডাউন দ্য ব্যালেন্সড রিডক্স রিয়াকশন, দেন আমরা ইদার স্টয়কিওমেট্রিক ফর্মুলা ডিরেক্টলি ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আই মিন এই যে এই ফর্মুলাটা, এইগুলা এটা ডিপেন্ড করবে তুমি যেটা করে কমফোর্ট ফিল করো আর কি। এটা আচ্ছা আমি এটা স্ক্রিনশট নিছি। ওকে, সো স্টয়কিওমেট্রিক ফর্মুলা ইউজ করতে পারো, অথবা তুমি এটা ইউজ করতে পারো, এইটা ডিপেন্ড করবে তোমার ম্যাথের ডাটা কেমন। আচ্ছা দুইজন হাত তুলছো, হ্যাঁ জোহের বলো। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করার প্রসিডিউর। আর হ্যাঁ মাহির বলো এরপর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো স্টয়কিওমেট্রিক ফর্মুলা আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি, অথবা এই যে এটাও অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের নর্মাল প্রসিজার, যে আমরা চাইলে ফার্স্টে একটা ব্যালেন্স রিডক্স রিয়াকশন লিখবো, মানে এইটা তুমি কলেজের পরীক্ষাগুলোতে বা যে কোনো জায়গায় এটা ফলো করার ট্রাই করবা। ফার্স্টে রিডক্স রিয়াকশনটা ব্যালেন্স করে লিখবা, অ্যান্ড দেন তুমি এখানে এইগুলোর যে কোনো একটা অ্যাপ্লাই করে দিবা। ওকে, আর আরেকটা প্রসেস হচ্ছে ফর অ্যাডমিশন টেস্ট, বা তুমি যদি ধরো এমসিকিউতে যখন আসবে, তুমি যদি খুব তাড়াতাড়ি ম্যাথটা করে ফেলতে চাও কোনো ঝামেলা ছাড়া, তাহলে তুমি একবারে এই লাইনটা ইউজ করতে পারো। ওকে, এটা আমরা ইউজ করব ফর অনলি এমসিকিউ অ্যান্ড অ্যাডমিশন টেস্টের রিটেন। ক্লিয়ার? সো এটা যাতে মাথায় থাকে যে কোনটা কখন ইউজ করা লাগে। ওকে, আচ্ছা। আর এইটাতে সুবিধা হচ্ছে তোমার এটাতে ব্যালেন্স রিয়াকশনটা লেখা লাগে না, মানে এই প্রসেসটাই তোমার কোনো জাস্ট একটাই প্রসেস, এইটাই অ্যাপ্লাই করবা ডিরেক্ট, তোমার কোনো ব্যালেন্স রিডক্স রিয়াকশন কিছুই লিখতে হবে না, বা কিছু মনেও রাখতে হবে না, ডিরেক্টলি অ্যান্সার বের করতে পারবা। আচ্ছা, সো আমরা এখন ম্যাথে যাই, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আর খাতায় একদম আমি এইভাবে যেভাবে লিখে রাখছি এইভাবে লিখে রাখবা। কেউ যদি এখন তাড়াহুড়োয় তুলতেও না পারো, সমস্যা নেই, পরে ভিডিও দেখে তুলে নিবা। ওকে, আচ্ছা। ভিডিও দেওয়ার পারপাসটা এটা, যাতে তুমি পরে আস্তে ধীরে আবার বুঝতে পারো, তুলতে পারো, এটসেট্রা। এখন জাস্ট তুমি নিজে ঠিকমতো বুঝো অ্যান্ড একটা রাফ করো খাতায়। ওকে, আর কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। ওকে, সো আমরা ফার্স্ট যে ম্যাথ করব দেখো, সেটা হচ্ছে বাংলায় যদিও, বাট বুঝতে পারবা, যে 5 গ্রাম অনার্দ্র, অনার্দ্র মানে হচ্ছে অ্যানহাইড্রাস, মানে যেটার মধ্যে পানি নাই। 5 গ্রাম অনার্দ্র, আর বিশুদ্ধ মানে হচ্ছে পিওর। সো 5 গ্রাম অ্যানহাইড্রাস অ্যান্ড পিওর ফেরাস সালফেটকে আমি যদি কমপ্লিটলি অক্সিডাইজড করতে চাই, জারিত মানে হচ্ছে অক্সিডাইজড, কমপ্লিটলি অক্সিডাইজড করতে চাই, কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট আমার দরকার হবে। ওকে, একদম সহজ ম্যাথ। সো এখানে আমাদেরকে বলছে যে ফেরাস সালফেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে রিয়াকশন। সো দেখো আমরা ফার্স্টে কী করব, ব্যালেন্সড রিডক্স রিয়াকশনটা লিখব। সো ব্যালেন্স রিডক্স রিয়াকশন, এখন কি আমি আবার ডিটেইলসে ব্যালেন্স করব? দরকার নেই, আমি এর জন্যই শর্টকাটটা শিখাইছিলাম, যে আমরা এটা এখন এক লাইনে লিখতে পারবো। তুমি দেখবা বইতেও এই ম্যাথগুলো করার সময় এক লাইনে লিখে দিচ্ছে। সো অনেকে ভাবে যে মানে এটা কি মুখস্থ করতে হবে কিনা ম্যাথ করার জন্য, দরকার নেই, আমরা এক লাইনে ব্যালেন্সটা করে দিব, যে পটাশিয়াম ডাইক্রোমেট, দাঁড়াও হ্যাঁ, সো পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে ফেরাস সালফেটের মধ্যে রিয়াকশন। অ্যান্ড এটা বলা না থাকলেও আমরা কি বুঝে নিব, অবভিয়াসলি এখানে সালফিউরিক অ্যাসিড আছে। অ্যান্ড এটা ব্যালেন্স করতে আমরা সবাই পারবো, 6, তারপর এখানে হচ্ছে 1 K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস 7H2O, আর এখানে 7, আর হচ্ছে 3 Fe2SO4 3। ওকে, সো এখন আমরা রিয়াকশনটা ব্যালেন্স করলাম।
সালফিউরিক অ্যাসিড এটা তো রুল, আমরা তো সব রিডক্স রিয়াকশনকে দেখে আসছি সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে করতে হবে, এটা তোমাকে বলা থাকুক আর না থাকুক। ওকে, সো আমরা এখানে এখন ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো যে উই নো ভিও। এখন দেখো এখানে কিন্তু ভিও দেওয়াটা ঠিক হবে না, কারণ এখানে ওই যে মোল নাম্বার দিয়ে বলা আছে তো। সো তুমি যদি এখানে জাস্ট ওই শুধু ভিও এসওর ফর্মুলাটা মুখস্থ করে যাও, তুমি কিন্তু এখানে ঝামেলায় পড়বা। সো এর জন্য বেস্ট অপশন হচ্ছে যে তুমি এটা অ্যাপ্লাই করো যে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অক্সিডাইজার divided by actual mole number of reducer is equal to mole number of oxidizer from reaction divided by mole number of reducer from reaction. So এখানে actual mole number of oxidizer টা কত? ধরো আমার পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে, এই পটাশিয়াম ডাইক্রোমেট যেটা জানতে চাইছে, আমি অ্যাজিউম করলাম যে ওই অ্যামাউন্টটা হচ্ছে x গ্রাম। ওকে, তাহলে বলো তো মোল নাম্বার অফ অক্সিডাইজার কিভাবে বের করব? হ্যাঁ হ্যাঁ, এক্স ডিভাইডেড বাই এটার মলিকুলার ম্যাস বা আণবিক ভর। সো এটা কত? 39.1 টাইমস 2 প্লাস ক্রোমিয়াম কত? 52, সো 52 টাইমস 2 প্লাস অক্সিজেন 16, দেন ডিভাইডেড বাই রিডিউসারের অ্যাকচুয়াল মোল নাম্বার কত? এখানে রিডিউসারকে ফেরাস সালফেট, সেটা আছে 5 গ্রাম। সো 5 ডিভাইডেড বাই ফেরাস সালফেটের ইয়া হচ্ছে 55.85 প্লাস 32 প্লাস 16 টাইমস 4 ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ অক্সিডাইজার ফ্রম রিয়াকশন, দ্যাট ইজ 1, অ্যান্ড মোল নাম্বার অফ রিডিউসার ফ্রম রিয়াকশন উইচ ইজ 6। এখন এটা সলভ করো, এক্স এর ভ্যালু চলে আসবে। ওকে, সো এইভাবে আমরা ম্যাথগুলো করবো। আবার তুমি চাইলে ইউনিটারি মেথড দিয়েও করতে পারো, যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট রিয়াক্ট করে 6 মোলের সাথে। ওকে, সো 6 মোলের জন্য লাগে 1 মোল, তাহলে এইটা কত মোল, 5 গ্রাম কত মোল, সেই মোল নাম্বারটা বের করে ইউনিটারি মেথড দিয়ে এটার মোল নাম্বার বের করবা। দেন আবার পটাশিয়াম ডাইক্রোমেটের যে মলিকুলার ম্যাস, সেটা দিয়ে যদি ওই মোল নাম্বারটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি গ্রামে পাবা। মানে একদম প্রথম দিকের ম্যাথগুলো যেভাবে করছিলাম, ঠিক আছে, এই চ্যাপ্টারের ফার্স্টের দিকের ম্যাথগুলো যেভাবে ছিল, ওই আইডিয়াটাও এখানে একইভাবে অ্যাপ্লিকেবল। অ্যান্ড স্টয়কিওমেট্রিক ফর্মুলা তো আছেই, সো তুমি যেভাবে কমফোর্ট ফিল করো করতে পারো। সো এটার অ্যান্সার কত আসে ধরো? সো এটার অ্যান্সার আসে হচ্ছে তোমার 1.6145 গ্রাম K2Cr2O7। সবাই কি এটা বুঝছো? কারো কনফিউশন আছে এখানে? হ্যাঁ সাফান বলো। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স রিয়াকশনটা এই প্রোডাক্টটা সাইডে লিখতে হবে। না, আমরা তো এটা জানি, তো আমরা এটা ব্যালেন্স করা শিখে আসছি না, আমাদেরকে কোশ্চেনে এইভাবেই লিখে দিবে, এইটুকুই। তোমাকে রিয়াকশনটাও দিবে না, অ্যান্ড এইটা ব্যালেন্সটাও তোমারই করতে হবে। অ্যান্ড এই ব্যালেন্সিংয়ের উপর, মানে এই রিয়াকশনটা লেখার উপর মার্ক আছে, তুমি যদি এটা না লেখো 1 মার্ক বা 1.5 মার্ক কেটে দিতে পারে, বুঝছো? এটা 3 মার্কের কোশ্চেন হিসেবে আসে। ওকে, আমরা এর পরের ম্যাথে যাই। এটা সো এই ম্যাথটা দেখো, এখানে বসে এক টুকরা লোহা মানে আয়রন, লোহার একটা তার মানে আয়রনের একটা পিস আর কি। সো আয়রনের পিসটাকে আমি ফার্স্টে সালফিউরিক অ্যাসিডে কমপ্লিটলি ডিজলভ করছি। সো আমি বলি যে ফার্স্ট এখানে কি করতেছি, ফার্স্টে একটা এখানে জার, সেই জারটার মধ্যে অলরেডি সালফিউরিক অ্যাসিড আছে ডাইলিউট। সো আমরা ওইটার মধ্যে কি করছি, 1 পিস এরকম আয়রন দিয়ে দিছি। সো এটাকে কমপ্লিটলি ডিজলভ করা হয়েছে, মানে রিয়াক্ট করানো হয়েছে আর কি। ওকে, এখন যেই ওইখান থেকে আমি যেই রিয়াকশন, যেই ইয়াটা পাবো, যেই মিক্সচারটা পাবো, সেটাকে কমপ্লিটলি অক্সিডাইজ করতে, জারিত মানে হচ্ছে অক্সিডাইজ, সেটাকে কমপ্লিটলি অক্সিডাইজড করতে আমার 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের 27.5 মিলিলিটার দরকার হয়। সো আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট ওয়াজ দ্য ম্যাস অফ দ্যাট আয়রন, ওই যে লোহার পিসটা নিছিলাম সেটার ভর কত বা ম্যাস কত। ওকে, সো এই যে এখানে কি হবে আমরা একটু বুঝতে পারতেছি যে এই দুইটা মিক্স করার পর এখানে যে সলিউশনটা ক্রিয়েট হবে সেটা হবে কি, ফেরাস সালফেটের। অ্যান্ড এইটার সাথে
KMnO4 এর অক্সিডেশন রিডাকশন তো আমরা বুঝি, রিয়াকশন আমাদের একদম ভালো মতোই বোঝা আছে। সো এইটা করতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগে হচ্ছে 0.03 মোলার 27.5 মিলিলিটার। আচ্ছা একটু জুম করবো। ওকে, সো 27.5 মিলিলিটার। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই আয়রন পিসটার ম্যাস কত ছিল, হোয়াট ওয়াজ দ্য ম্যাস অফ দিস আয়রন পিস। ওকে, সো এইটা হচ্ছে ওই যে অ্যাসিড বেইজে আমরা যেমন ম্যাগনেসিয়ামের পিস দিয়ে ইয়া করছিলাম ওই টাইপের রিয়াকশন। এখন আমি এই ম্যাথটা কয়েকভাবে করে দেখাবো যাতে তুমি বুঝতে পারো যে সব ওয়েতেই অ্যাকচুয়ালি একই অ্যান্সার আসতেছে অ্যান্ড প্রত্যেকটা ওয়ে আসলে কারেক্ট। সো একটা হচ্ছে একদম টিপিক্যাল প্রসেস, আমরা আয়রন মানে আমাদের কোশ্চেনে যা যা বলছে আমরা একদম সুন্দর মতো সেগুলো করলাম। আমরা ধরে নিলাম আমাদের যেহেতু ম্যাস বের করতে বলছে, আমরা ধরে নিলাম যে এক্স গ্রাম ওই আয়রনটার ম্যাস হচ্ছে এক্স গ্রাম। তাহলে একটু ফার্স্টে চিন্তা করি যে এই আয়রনটা ফার্স্ট অফ অল সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করবে অ্যান্ড কি প্রডিউস করবে, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস, তাই তো, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। এখন এই ফেরাস সালফেটটার সাথে অ্যাকচুয়ালি হাইড্রোজেন তো গ্যাস হিসেবে উঠে চলে যাবে। সো এই ফেরাস সালফেটটার সাথে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিডক্স রিয়াকশন করাচ্ছি। ওকে, আমাদের কিন্তু এখানে এই এই সলিউশনটার কোনো কনসেন্ট্রেশন বা ভলিউম কিচ্ছু বলেন। ওকে, আচ্ছা এবার আসি, এটা যদি এক্স গ্রাম হয়, ওকে, তাহলে এইটা কত গ্রাম। সো আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি, দেখো 55.85 গ্রাম আয়রন প্রডিউসেস 55.85 প্লাস 32 প্লাস 16 টাইমস 4 গ্রাম ferrous sulfate. Then x gram iron will produce কত গ্রাম, unitary method 55.85 plus 32 plus 16 times 4 divided by 55.85 times x গ্রাম। ক্লিয়ার, এটা মাল্টিপ্লাই, এটা এক্স। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ফেরাস সালফেটের গ্রাম অ্যামাউন্ট, মানে এতটুক ফেরাস সালফেট এখানে আছে, এই যে ফেরাস সালফেটটা এটা হচ্ছে এতটুক। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমাদেরকে দিয়ে রাখছে এসও, মানে এটা হচ্ছে অক্সিডাইজার্স কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে আমাদের ভলিউম অফ অক্সিডাইজার। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আগে এই রিয়াকশনটাকে একটু ব্যালেন্স করে লিখে ফেলি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেটের মধ্যে রিয়াকশনটা কীরকম হয়। ওকে, সো এই হচ্ছে আমাদের সেই ব্যালেন্স রিয়াকশন। এখন আমরা বলছিলাম ব্যালেন্স করার পর তুমি যে কোনো একটা ওয়েতে আগাইতে পারো। তোমার যদি দুইটারই ভলিউম কনসেন্ট্রেশন দেওয়া থাকে, ভিওএসও বাই ভিআরএসআর ইজ ইকুয়াল টু এনও বাই এনআর অ্যাপ্লাই করো। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এইটার ভিওএসও দেওয়া, বাট এইটার কেসে আবার ম্যাচ দিয়ে রাখছে। সো আমরা একবারে একদম সবচেয়ে যে ওয়েটা সেটা দিয়ে করব, যে এন অক্সিডাইজার মোল নাম্বার অফ অক্সিডাইজার ডিভাইডেড বাই মোল নাম্বার অফ রিডিউসার is equal to mole number of oxidizer divided by mole number of reducer. Okay, so mole number of oxidizer সেটা কত হবে বলো তো, এখান থেকে বলো তো যে মোল নাম্বার অফ অক্সিডাইজার কত, মানে জাস্ট হ্যাঁ, মানে আমাদের ভলিউমটা ভি টাইমস এস, সো এটা ভলিউমটা লিটার ইউনিটে থাকতে হয়, আর কনসেন্ট্রেশন হচ্ছে 0.03। হ্যাঁ সাফন বলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের এন অক্সিডাইজার। সো আমরা সেটাকে এখানে নিয়ে আসি, এ হচ্ছে এন অক্সিডাইজার ডিভাইডেড বাই এন রিডিউসার। এন রিডিউসার কীভাবে বের করবা বলো তো, এই যে ফেরাস সালফেট এতটুক আছে, তো রিডিউসারের মোল নাম্বার কত,
হ্যাঁ মানে এইটা ডিভাইডেড বাই এটার মলিকুলার ম্যাস, রাইট? সো একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখো যে এইটা ডিভাইডেড বাই যখন মলিকুলার ম্যাস করবা, এটার ওই এই উপরেও কিন্তু মলিকুলার ম্যাসটাই আছে, সেটা কাটা চলে যায় না? আচ্ছা, সো আমরা একটু চিন্তা করে দেখি যে ব্যাপারটা এরকম কেন হইলো। এটা কাটা চলে যাওয়া মানে কি? এখান থেকে যখন তুমি এটাকে ডিভাইড করবে, আমি এখানে লিখি ব্যাপারটা যে 55.85 প্লাস 32 প্লাস 16 টাইমস 4 ডিভাইডেড বাই 55.85 টাইমস এক্স, এটাকে আবার কি বলতেছি, মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করো। মলিকুলার ম্যাস তো এইটাই। সো 55.85 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, সো এটা ক্যান্সেল হয়ে যায়, রাইট? সো এখান থেকে দেখা যাচ্ছে লাস্টলি কি থাকতেছে, জাস্ট এক্স বাই 55.85। কেউ কি এই জিনিসটা এক্সপ্লেন করতে পারবা যে কেন এরকম হইল? ওকে, সো আমি বলি, দেখো মানে এইটার মোল নাম্বার, ফেরাস সালফেটের মোল নাম্বারটা আসছে আয়রনের মোল নাম্বারের সমান। কারণ কি, এই যে দেখো এখান থেকে দেখা যায় 1 মোল আয়রন অ্যাকচুয়ালি 1 মোল ফেরাস সালফেটের ইকুইভ্যালেন্ট বা 1 মোল ফেরাস সালফেট প্রডিউস করে। সো আয়রন যদি, আয়রনের মোল নাম্বার কত, এক্স বাই 55.85 মোল। সো আয়রন যদি এত মোল থাকে তাহলে ফেরাস সালফেট কত মোল থাকবে আমরা ডিরেক্টলি বের করতে পারি, তাই না? যে এটার মোল নাম্বার তাহলে কত হবে, সেম, মানে এই সেম অ্যামাউন্ট মোল নাম্বারই এখানেও প্রডিউস হবে। সো আমরা অ্যাকচুয়ালি প্রথমেই ভুল করছি যে শুধু শুধু বোকার মতো গ্রামে বের করার দরকারই ছিল না, যে এটা ফেরাস সালফেট। আমরা অ্যাকচুয়ালি যেহেতু রিয়াকশনে মোল নাম্বারটা বসাবো, মোল নাম্বার অফ রিডিউসার, সো আমরা ওইটাই করতে পারতাম যে এখানে তো আমার বেসিক্যালি ফেরাস সালফেটের মোল নাম্বারটা দরকার, রাইট? আমরা ব্যাক ক্যালকুলেশন দিয়ে দেখতেছি যে এই ফেরাস সালফেটটা আসছে হচ্ছে একটা এফি থেকে, মানে 1 মোল এফি 1 মোল ফেরাস সালফেট প্রডিউস করে। তাহলে এক্স বাই 50, এইটার মোল নাম্বার কত? আমি তো বলছি যে এটা ম্যাস হচ্ছে এক্স গ্রাম, তাহলে এক্স গ্রাম আয়রনের মোল নাম্বার কত, এক্স বাই 55.85। তাহলে এত মোল আয়রন কত মোল ফেরাস সালফেটকে প্রডিউস করবে, এক্স বাই 55.85। সো ডিরেক্টলি তো এইটাই ইউজ করতে পারতাম, রাইট? সো আমি জাস্ট এই জিনিসটা একটু বুঝাইলাম যে তুমি অ্যাকচুয়ালি যেভাবে করো সেম, ওকে? সো এটাকে জাস্ট তুমি ফেরাস সালফেটের মোল নাম্বার হিসেবে চিন্তা না করে তুমি সিম্পলি আয়রনের মোল নাম্বার দিয়েও চিন্তা করতে পারো। মানে আমাদের অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা লেখার দরকারই ছিল না, বুঝছো? মানে অনেকে এটা বলে, মানে অনেক টিচাররা এই জিনিসটা পছন্দ করে না, বাট এটা ট্রু যে এখানে রিয়াকশনটা কীরকম, আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন, অ্যান্ড দেন এই ফেরাস সালফেট প্লাস তোমার এই ফেরাস সালফেট প্লাস সরি এখান থেকে 5 ফেরাস সালফেট প্লাস KMnO4 প্লাস সামথিং ডট ডট ডট, এরকম একটা রিডক্স রিয়াকশন। সো এখান থেকে আমরা দেখতে পাই যে 1 মোল Fe is equivalent to 1 mole ferrous sulfate, and 1 mole ferrous sulfate is equivalent to 1/5 mole of potassium permanganate। মানে তুমি ডিরেক্টলি আয়রনের অ্যামাউন্ট থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিলেটেড ক্যালকুলেশন, মানে এইভাবে ডিরেক্টলি ক্যালকুলেশনটা করতে পারবা। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে কি 5 মোল ফেরাস সালফেট, অ্যান্ড তার আগের রিয়াকশনে দেখছি যে 1 মোল ফেরাস সালফেট হচ্ছে 1 মোল আয়রনের ইকুইভ্যালেন্ট। তার মানে 5 মোল ফেরাস সালফেট হচ্ছে 5 মোল আয়রনের ইকুইভ্যালেন্ট। সো ডিরেক্টলি বলা যায় 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর 5 মোল আয়রন অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট। তোমরা ওই যে স্টয়কিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করার সময় মনে আছে যে আমরা কিন্তু মাল্টিপল রিয়াকশন থাকলেও একবারে স্টয়কিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারতাম, যে প্রথমটা থেকে লেখা যায় 1/1 মোল নাম্বার অফ Fe ইজ ইকুয়াল টু 1/1 মোল নাম্বার অফ FeSO4, আর পরেরটা থেকে লেখা যায় এটা হচ্ছে কত, হ্যাঁ এটা হচ্ছে তোমার 5 মোল নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, রাইট? সো এখানে এই মাঝখানে ফেরাস সালফেটটা কিন্তু আমার দরকার নেই, আমাকে যদি আয়রন বলে দাও আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে দাও আমি ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারবো। যাই হোক, এটা তোমরা নিজেরা একটু চিন্তা করবা বাসায়, আর আমি এখানে জাস্ট ম্যাথটা তাহলে করে দিই।
মানে তুমি কখনো মানে ফেরাস সালফেট না এনে ডিরেক্টলি আয়রন দিয়েও করে দিতে পারবে, এটাই হচ্ছে সামারি, যে তুমি নর্মালি আয়রনের অ্যামাউন্টটা দিয়ে করে দিতে পারো, ওই ফেরাস সালফেটের সাথে শুধু শুধু রিয়াকশন করানোর দরকার নেই। ওকে ওকে সো দেখো, সো সামারি হচ্ছে যে তুমি কখনো ফেরাস সালফেটের ক্যালকুলেশন না করে একবারে আয়রনেরটা দিয়েও করে দিতে পারো, কারণ অনেকেই এই যে এইখানেও আমরা দেখছিলাম যে আসলে ফেরাস সালফেট না লেখে এটাকে জাস্ট Fe2+ লিখলেও একই কথা। আর এই Fe2+টা আসছে কোত্থেকে? একটা আয়রন থেকে, মানে 10টা আয়রন থেকেই, 10টা Fe2+ 10টা আয়রন থেকেই আসছে, রাইট? সো এইভাবে ডিরেক্টলি করতে পারো, সমস্যা হবে না, তুমি ওইটা লিখলেও তোমাকে কোনো মার্কস কাটা হবে না। ওকে, এখন এইটা ইকুয়ালস, দেখো এটা ইকুয়ালস কত হবে? মোল নাম্বার অফ অক্সিডাইজার ফ্রম রিয়াকশন কত? 2, এই যে এটা। আর মোল নাম্বার অফ রিডিউসার ফ্রম রিয়াকশন কত? 10, এটা। অ্যান্ড দেন এটা তুমি সলভ করো, এক্স এর ভ্যালু আসবে, এক্স এর ভ্যালু কত আসবে? 0.2304 গ্রাম অ্যাপ্রক্স, এটার কাছাকাছি। সো কেউ কি আসো যে এটা বুঝো নাই? আচ্ছা, এখন এই ম্যাথটা আমরা আমি অল্টারনেট একটা ওয়েতেও করে দেখাবো, মানে ওই শর্টকাটটা ইউজ করে। দেখো যে ওই সময় ম্যাথটা কত সহজ হয়, মানে এটার কোনো ক্যালকুলেশনই করা লাগে না তেমন, বা কিছু লিখতেই হয় না। দেখো আমরা শিখে আসছি যে শর্টকাটটা এরকম, কোনো এখানে রিয়াকশনও লাগবে না, যে সামেশন অফ অল অক্সিডাইজার্স ইকুইভ্যালেন্ট নাম্বার টাইমস ইটস অ্যাকচুয়াল মোল নাম্বার। হ্যাঁ মাহির বলো। বলো। হ্যালো। আচ্ছা, so summation of all oxidizer times its equivalent number is equal to summation of all reducers equivalent number times mole number of reducer. এটা ইউজ করলে আমাদের রিয়াকশনটা লিখতে হবে না। ওকে, বাট এটা শুধু অ্যাডমিশন টেস্ট আর এমসিকিউর জন্যই। সো দেখো অক্সিডাইজারকে আমাদের এই যে এইটাও চিন্তা করতে হবে না, আমরা ডিরেক্টলি কোশ্চেনের দিকে তাকায় পুরো জিনিসটা সলভ করতে পারবো, মানে ক্যালকুলেটর এক লাইনে করতে পারবো। দেখো আচ্ছা, এখানে অক্সিডাইজারের ইকুইভ্যালেন্ট নাম্বার কত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বলো তো? 5। আর এটার আমার দরকার হচ্ছে মোল নাম্বার। দেখো ওর কনসেন্ট্রেশন দেওয়া আছে আর ভলিউম দেওয়া আছে, সো এটা হবে 27.5 ডিভাইডেড বাই 1000 টাইমস 0.03। অক্সিডাইজার এই একটাই আছে, আর কেউ নাই, আরও থাকলে তাদেরকে অ্যাড করে করে লিখতাম। ইজ ইকুয়াল টু রিডিউসারও এখানে একটাই আছে, উইচ ইজ ওই আয়রন, আয়রনটা হচ্ছে রিডিউসার। সো আয়রনের অক্সিডেশন সরি ইকুইভ্যালেন্ট নাম্বার কত, মানে রিডক্স রিয়াকশনে আয়রনের ইকুইভ্যালেন্ট নাম্বার কত বলো তো? একটা হিন্ট, হ্যাঁ একটা হিন্ট হচ্ছে যে FeSO4 থেকে কি প্রডিউস হতো? Fe2SO4 3, অর ইন আ সেন্স যে Fe2+ থেকে অ্যাকচুয়ালি Fe3+ প্রডিউস হতো, রাইট? সো এখানে যেহেতু একটা ইলেকট্রন ডোনেশন, সো ওর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1, আমরা এটা চার্টে লিখছিলাম। অ্যান্ড এটার মোল নাম্বার আমরা ধরে নিলাম, আমাদের তো এটা ম্যাস বের করতে হবে তাই না? তো আমরা ধরে নিলাম ম্যাস হচ্ছে M, তাহলে এখানে মোল নাম্বার কত হবে? M ডিভাইডেড বাই একটা আয়রনের ম্যাস কত, আর 55.85, মানে মলিকুলার ম্যাস কত বা অ্যাটমিক ম্যাস কত? 55.85। সো এটা সলভ করলে তোমার অ্যান্সার চলে আসবে। সো করে দেখাই, 5 into 27.5 into 10 to the power minus 3 into 0.03 is equal to
1 টাইমস এক্স ডিভাইডেড বাই 55.85 সলভ ইকুয়াল 0.2303, যেটা এক্স্যাক্টলি আমাদের আগের অ্যান্সারটাই ছিল। ওকে, সো দেখো এখানে আমার রিয়াকশন লিখতে হয় নাই, ব্যালেন্স করতে হয় নাই, কিচ্ছু করতে হয় না, আমি জাস্ট কোশ্চেনের দিকে তাকাইছি, আমার অ্যান্সার আমি বের করে ফেলছি ক্যালকুলেটারেই। ওকে, সো এগুলো প্র্যাকটিসে রাখবা, কারণ অনেক সময় দেখা যায় এমসিকিউতে এই টাইপের কোশ্চেন দিয়েও দিতে পারে। পুরা 25টা কোশ্চেনের মধ্যে একটা এরকম টাফ কোশ্চেন দিবেই, যেটা তোমার রিটেনের মতো। ওকে, আচ্ছা, সো এরপর আমরা হচ্ছে পরের ম্যাথে যাই 3.5-এর। সো আমি এখন থেকে আর শর্টকাট প্রসেসটা আর দেখাবো না, ওইটা তুমি নিজে একটু, আমি যখন করবো সাথে সাথে একটু ক্যালকুলেটর টিপে দেখতে পারো যে শর্টকাটের আনসারটা ঠিক আছে কিনা। আর হোমওয়ার্ক তো দিবই, তখন তুমি নিজে শর্টকাটগুলো প্রত্যেকটাই অ্যাপ্লাই করে দেখো। ওকে, সো এর পরের ম্যাথ দেখো, এই ম্যাথটা আগেরটার মতোই সেম, বাট এখানে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে যে 0.36 গ্রাম, 0.36 গ্রামের একটা পিস অবিশুদ্ধ লোহা, মানে ইমপিওর, মানে আগেরটা যেমন পিওর ছিল, বলা না থাকলে আমরা পিওর ধরে নিই, বাট এটা হচ্ছে ইমপিওর, মানে এটাতে ডেফিনেটলি কিছু ভেজাল আছে, ইমপিউরিটি আছে। সো বলছে একটা 0.36 গ্রামের একটা আয়রন নিছো, ধরো এরকম একটা 0.36 গ্রামের আয়রনের পিস নিছো, যার ভিতরে ইমপিউরিটি আছে, মানে এটা হচ্ছে ফের আয়রন প্লাস সামথিং, এই সামথিংটা আমরা জানি না। তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে এটাকে আমি ফার্স্টে কি করছি, সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করছি, সালফিউরিক অ্যাসিডে এটাকে ভালো মতো ডিজলভ করছি, মানে ফেরাস সালফেট প্রডিউস করছি সোজা হিসাব, মানে সালফিউরিক অ্যাসিড, দেন আমি এখান থেকে ফেরাস সালফেট প্রডিউস করছি, অ্যান্ড এইটাকে আবার অক্সিডাইজ করার জন্য আমার 0.025 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার হয়েছে, যেটা হচ্ছে 48.5 মিলিলিটার। বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইমপিউরিটি ইন দ্যাট আয়রন পিস। দেখো ম্যাথটা কিন্তু সেম, তুমি জাস্ট এখানে দেওয়া আছে যে এটার ম্যাথ এত, তুমি জাস্ট ধরে নাও এটা দেওয়া নাই, তাহলে এটা কি আগের ম্যাথটাই হয়ে গেছে না? তুমি ধরে নাও এখানে এক্স গ্রাম আয়রন আছে, মানে পিওর আয়রনের অ্যামাউন্টটা হচ্ছে এক্স গ্রাম, তাহলে ঠিক আগের ম্যাথটা। সো এটা আই হোপ করতে পারবা, আমি এটা শর্টকাট দিয়ে করে দিই যে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ KMnO4 হচ্ছে 5, দ্যাট ইজ 5 টাইমস 025 টাইমস 48.5 টাইমস 10⁻³ ইজ ইকুয়াল টু, এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1, আর এটার মোল নাম্বারটা অ্যাকচুয়ালি এই যে আয়রনের মোল নাম্বারটাই, কারণ আয়রন 1 মোল আয়রনই অ্যাকচুয়ালি 1 মোল ফেরাস সালফেট প্রডিউস করে। সো এটার মোল নাম্বারটা, বা এইভাবেও চিন্তা করতে পারো যে ডিরেক্টলি এটাই হচ্ছে আমার রিডিউসার, ইচ্ছা তুমি দুইভাবে চিন্তা করতে পারো, দুইটাই কারেক্ট। সো এক্স ডিভাইডেড বাই 55.85, এটা হচ্ছে জাস্ট আগের ম্যাথটাই। সো আমি এখানে যেটা করব, এই ভ্যালুটা বের করব, অ্যান্ড দেন আমি পার্সেন্টেজ বের করব। ওকে, সো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 10⁻³ is equal to x over, সো 0.33, আর আমার এটার ম্যাথ দেওয়া আছে কত, 0.36 গ্রাম। তার মানে এই 0.36 গ্রামের মধ্যে এক্স গ্রামকে আমরা পিওর অ্যাজিউম করছিলাম, উইচ ওয়াজ 0.33 সামথিং গ্রাম। তাহলে ইমপিউরিটি আছে কতটুক, বা এই পিওরটারই পার্সেন্টেজ কতটুক, এই 0.33 সামথিং ডিভাইডেড বাই 0.36 টাইমস 100, এটা হচ্ছে আমার পিওর আয়রনের পার্সেন্টেজ। তাহলে ইমপিউরিটির পার্সেন্টেজ কত, 100 থেকে মাইনাস 5.947%। ওকে, সো পার্সেন্টেজ অফ ইমপিউরিটি, কেউ না বুঝলে একটু কোশ্চেন করো। আর এগুলো সবই হচ্ছে অ্যাসিড বেজের সাথে একই রকম, আমরা এরকম ম্যাথ আগেও করছি, সো প্রবলেম হওয়ার কথা না। 5.94%। ওকে, আর অবশ্যই আমি এই ম্যাথগুলো যেভাবে করাই এইভাবে করার ট্রাই করবা। বইতে দেখবা যে বইয়ের সলিউশন অ্যাকচুয়ালি বোঝা যায় না, মানে বইয়ে ওরা একটু ওই সবই ইকুইভ্যালেন্ট দিয়ে করছে, আর ওরা অ্যাকচুয়ালি মাল্টিপল ওয়ে দেখায় না, এর জন্য মানে তোমার আইডিয়াগুলো অত ভালো ডেভেলপ করে না। বাট তুমি যদি সবগুলো পসিবল ওয়েতে করে দেখো, তোমার এইগুলোতে তোমাকে কেউ আটকাইতে পারবে না, মানে তুমি সব ধরনের ম্যাথ নিজেই করতে পারবে। ওকে, এর পরের ম্যাথে যাই।
আচ্ছা, এটা দেখো ফেরিক সালফেটের মানে ফেরিক সালফেট ভেজাল মিশ্রিত 2 গ্রাম আর্দ্র, আর্দ্র মানে হচ্ছে হাইড্রাস আর কি, মানে যেটার ভিতরে পানি আছে। সো এখানে বলছে যে ফেরিক সালফেট ভেজাল মিশ্রিত 2 গ্রাম আর্দ্র ফেরাস সালফেট। মানে ব্যাপারটা এরকম যে ফেরাস সালফেট আছে, সেটা হচ্ছে হাইড্রাস বা আর্দ্র, সেটার সাথে ওয়াটার আছে, 7টা ওয়াটার থাকে, এটা একটু মনে রাখবা, এমসিকিউতেও দেয়। সো এই ফেরাস সালফেট এটাকে বলা হয় কি ফেরাস সালফেট, এই টুককে বলে ফেরাস সালফেট। সো এটার সাথে ফেরিক সালফেট ভেজাল দেওয়া, মানে ফেরিক সালফেট নামক ইম্পিউরিটি দেওয়া। ফেরিক সালফেট হচ্ছে ওই যে Fe2SO4 ওকে, এটা হচ্ছে সেই ফেরিক সালফেট যেটা আমরা রিডক্স রিঅ্যাকশনে দেখছি। সো এই ফেরাস সালফেটের সাথে যখন ফেরিক সালফেট থাকে, ফেরিক সালফেট হচ্ছে একটা ভেজাল। কারণ ভেজাল কেন, দেখো তুমি যদি এই দুইটাকে মিক্স করে দেন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে রিয়্যাক্ট করো, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি এটার সাথে রিয়্যাক্ট করবে নাকি এটার সাথে? অবভিয়াসলি এটার সাথে, কারণ এইটা রিডিউসার, রাইট? সো ও কি জাস্ট একটা ভেজাল যার কোনো রিয়াকশন হবে না। ওকে, সো রিয়াকশন হবে না সেটাও একটু আমি বলে দিতে পারি কেন। কারণ এটা অক্সিডাইজার, সো অক্সিডাইজার কি করে, অক্সিডাইজ করে, বাট এখানে আয়রন অলরেডি তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে। সো ওকে আর অক্সিডাইজ কি করবে, সো ওর কোনো চেঞ্জ হবে না, ওয়ান চেঞ্জ থাকবে। সো হচ্ছে জাস্ট একটা ইম্পিউরিটি। সো আমাদেরকে বলছে যে এরকম যদি ফেরাস সালফেট ফেরিক সালফেট ইম্পিউরিটি মিক্স করা অবস্থায়, ফেরিক সালফেট ইম্পিউরিটি মিক্স করা অবস্থায় ফেরাস সালফেটকে আমি অ্যাসিডিক মিডিয়ামে, এখানে যেমন আমাদেরকে এক্সপ্লিসিটলি বলে দিছে যে রিডক্স রিয়াকশনটা অ্যাসিডিকই হবে, না বললেও ওইটাই ধরতাম। অ্যাসিডিক মিডিয়ামে যদি অক্সিডাইজ করি, জারিত মানে হচ্ছে অক্সিডাইজড, সো অক্সিডাইজড করতে চাই, তাহলে আমার 6 মিলিলিটার ভলিউমের 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হয়। আমাদেরকে বলছে প্রদত্ত ফেরাস লবণে প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় করো। সো এখানে অ্যাকচুয়ালি এই যে ভেজালটা কি সেটা আমার জানার দরকারই নেই, এটা দরকারই নেই। আমাকে জাস্ট বলছে কোনো একটা ইম্পিউরিটি মিক্স, সেটা র্যান্ডম যে কোনো ভেজাল হতে পারে, ভেজাল মিশ্রিত 2 গ্রাম আর্দ্র ফেরাস সালফেট। মানে আমার কাছে ফেরাস সালফেট আছে, বাট সে কমপ্লিটলি পিওর না, তার সাথে কিছু ইম্পিউরিটিও আছে, আর এই টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে 2 গ্রাম। সো 2 গ্রাম হাইড্রাস ফেরাস সালফেট উইথ সাম ইম্পিউরিটিস মিক্সড, সেটাকে আমরা অ্যাসিডিক মিডিয়ামে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে রিডক্স রিয়াকশন করাচ্ছি। মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা অক্সিডাইজার আর এটা একটা রিডিউসার। সো এখানে লিখে দিছে যে এত মোলার এত ভলিউমের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমার দরকার হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তাহলে এই ফেরাস সল্টে, মানে এই যে ফেরাস সল্টটা দিছে তোমাকে, সেটার মধ্যে অ্যাকচুয়াল ফেরাস সালফেটের পরিমাণ কত? আচ্ছা, অ্যাকচুয়াল ফেরাস সালফেট কি এই পুরাটা নাকি এইটুক বলো তো? অ্যাকচুয়াল ফেরাস সালফেট কি ফেরাস সালফেট উইথ দ্য ওয়াটার নাকি জাস্ট ফেরাস সালফেট? হ্যাঁ, এটা আমারও মনে হইতো, বাট অ্যাকচুয়ালি তা না। মানে এখানে আমাদেরকে বলে দিছে তো যে এটা হাইড্রাস। এখন এখানে অ্যাকচুয়াল ফেরাস সালফেট বলতে আমাদেরকে বুঝাইছে যে পিওর ফেরাস সালফেট কত, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ পিওর ফেরাস সালফেট। জাস্ট ইম্পিউরিটিটা বাদ দিয়ে চিন্তা করবো। এখন এখানে ওয়াটারটা তো আর ইম্পিউরিটি না, আর এই ওয়াটারটা হচ্ছে ওর ক্রিস্টাল ওয়াটার বলা হয়, তোমরা 9-10 হয়তো পড়ছো, কেলাস পানি বলা হয় এটাকে বাংলায়। না, মাহিরের কথা আমি শুনতেছি না। ওকে, সো পিওর ফেরাস সালফেটটা এটা বলেই দিছে যে এটা হচ্ছে হাইড্রাস বা আর্দ্র। ওকে, সো আমার বুঝতে হবে যে এখানে কিন্তু ওরা বারবার আমাকে আর্দ্র ফেরাস সালফেট বলবে না, ওরা এখানে আসলে আমার এই পুরাটারই অ্যামাউন্ট বের করতে বলছে উইদাউট দ্য ইম্পিউরিটি। ইম্পিউরিটি বাদ দিয়ে চিন্তা করলে যা আছে সেটাই। ওকে, সো এখানে অনেকে ভাবতে পারো যে শুধু ফেরাস সালফেট, ব্যাপারটা ওরকম না। আমার হচ্ছে পুরা ফেরাস সালফেট .7H2O এইটার অ্যামাউন্ট বের করতে বলছে। সো আমি অ্যাজিউম করে নিলাম যে আমাদের এইটা আছে হচ্ছে এক্স গ্রাম, মানে অ্যাকচুয়াল ফেরাস সালফেট .7H2O হচ্ছে এক্স গ্রাম, আর পুরোটা হচ্ছে 2 গ্রাম। ওকে,
আচ্ছা, KMnO4 এর সাথে রিয়াকশন করবে কোন পার্টটা বলো তো? এই KMnO4 এর সাথে আমার এখানে কোন জিনিসটা রিয়াক্ট করবে? হ্যাঁ, FeSO4, মানে ওইখানে আবার 7H2 রিয়াক্ট করবে না, ও জাস্ট একটা স্পেকটেটর আয়ন, মানে স্পেকটেটর আয়ন না, স্পেকটেটর হিসেবে থেকে যাবে। বা আরও সহজভাবে যদি বলি, এখানে পুরাটার মধ্যে জাস্ট এই Fe2+টাই রিয়াকশনে থাকবে। ওকে, বাকি সব কিছু তুমি পরে অ্যাড করতে পারবা। যাই হোক, আমরা এখানে জাস্ট ফেরাস সালফেট লিখি, এখানে কিন্তু আমরা .7H2 লিখবো না। অ্যান্ড দেন এইটা H2SO4 অ্যাসিডিক মিডিয়াম বলে দিছে, সো এটাকে ব্যালেন্স করো। আমাকে বের করতে বলছে কিন্তু ঠিকই FeSO4.7H2 এর অ্যামাউন্ট, বাট রিয়াকশনটা কিন্তু শুধু FeSO4ই করবে। ওকে, আচ্ছা, 2MnSO4 প্লাস 8H2O প্লাস 5Fe2SO4 3, আর এখানে 8। ওকে, সো এটা ডান, আমাদের ব্যালেন্সড রিয়াকশনটা লেখা ডান। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ভালো হয় তোমরা একটু সাজেস্ট করো যে এখানে কোনটা অ্যাপ্লাই করলে বেটার এই ডাটাগুলো থেকে। যে তুমি জানো তোমার এটা আছে এক্স গ্রাম, আর KMnO4 আছে হচ্ছে 0. কত 02, সরি কত ছিল, হ্যাঁ 0.02 মোলার 6 মিলিলিটার, রাইট, এটা ছিল। তো এখন বলো এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? হ্যাঁ হ্যাঁ, গুড। N অক্সিডাইজার ডিভাইডেড বাই N রিডিউসার ইজ ইকুয়াল টু NO বাই NR। অক্সিডাইজারের মোল নাম্বার কত? ভলিউম টাইমস কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিডিউসারের মোল নাম্বার কত। এখন দেখো, একটু চিন্তা করে দেখো, এই ফেরাস সালফেট .7H2O এটা আছে এক্স গ্রাম, তাহলে বলো তো ফেরাস সালফেট .7H2 এর মোল নাম্বার কত? এটার মোল নাম্বার কত? এটা আছে এক্স গ্রাম, সো হোয়াট ইজ ইটস মোল অ্যামাউন্ট? হ্যাঁ, এক্স ডিভাইডেড বাই 55.85 প্লাস 32 প্লাস 16 × 4 প্লাস, এটা কিন্তু মাল্টিপ্লাইড না, এটাও কিন্তু জাস্ট অ্যাড করা, 7H2, সো 7টা পানি, এক একটা পানি হচ্ছে 18 করে। সো এত মোল ফেরাস সালফেট .7H2 আমার কাছে আছে। আচ্ছা, এখন চিন্তা করে বলো তো যে এই ফেরাস সালফেট 7H2 যত মোল থাকে, ফেরাস সালফেট ঠিক তত মোল থাকে না? মানে দুটা মোল নাম্বার সেম না? কারণ এই ফেরাস সালফেটের সাথেই তো 7টা ওয়াটার অ্যাড হয়ে ফেরাস সালফেট .7H2 প্রডিউস করছে, তাই না? তো আমরা বলতে পারি ফেরাস সালফেট .7H2 যত মোল, ফেরাস সালফেটও কি ঠিক তত মোলই থাকবে। সো এখানে আমরা রিডিউসারের মোল নাম্বার কত লিখবো বলো? কোন অ্যামাউন্টটা লিখবো এখানে? না না, 10 না, মানে এইটা, এই অ্যামাউন্টটাকে লিখবো। কারণ ফেরাস সালফেট যত মোল আছে, মানে ফেরাস সালফেট .7H2 যত মোল আছে, ফেরাস সালফেটও তত মোলই থাকবে। এই জিনিসটা কি বুঝছো? কারো কি কনফিউশন আছে এখানে? আচ্ছা, আবার বলি, আমাদের হচ্ছে এন রিডিউসার, মানে রিডিউসারের অ্যাকচুয়াল মোল নাম্বার বসাতে হবে। সো এইটা অ্যাকচুয়ালি কত মোল আছে দেখো, তুমি নিছিলা কি ফেরাস সালফেট .7H2O। ওকে, সো একটু এইভাবে চিন্তা করো, ফেরাস সালফেট .7H2O যদি ভেঙে যায় তাহলে কি থাকবে? ফেরাস সালফেট .7H+7H2O না? তাহলে ব্যাপারটা এরকম যে 1 মোল ফেরাস সালফেট .7H2O থেকে 1 মোল ফেরাস সালফেট ক্রিয়েট হয়। তাহলে এখানে ফেরাস সালফেট কত মোল আছে? ফেরাস সালফেট .7H2O কত মোল আছে? এক্স ডিভাইডেড বাই 55.85 প্লাস 32 প্লাস 16 টাইমস 4 প্লাস 7 × 18, আর ওইটা যত মোল থাকবে ঠিক তত মোলই ফেরাস সালফেটও থাকবে না? মাহির বুঝছো এবার?
তারপর বাকিরা কারো কি এখানে কোনো কনফিউশন আছে? আগের ম্যাথটায় তো এই 7H2 ছিল না, সো এটা থেকে এটা একটু ডিফারেন্ট। এটা কি সবাই বুঝছো এই জায়গাটা? কারো যদি কোশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারো। ওকে, সো আচ্ছা, এবার আসি NO কত আর NR কত। বলো তো NO কত হবে? NO হচ্ছে 2, এই যে 2। আর NR কত হবে? 10। অ্যান্ড দেন আমরা এখান থেকে তোমার এক্সটা বের করে ফেলতে পারবো। ওকে, সবার কি ক্লিয়ার হয়েছে ম্যাথ? আচ্ছা, এটাও তুমি শর্টকাট ইউজ করে করে দেখতে পারো। সো এখান থেকে এক্স বের করো, সেটা হচ্ছে পিওর ফেরাস সালফেট ডট 7H2O। সেই অ্যামাউন্টটা আসে হচ্ছে, আমি যদি ক্যালকুলেট করে বলি, এটা আসে হচ্ছে 0.16671 গ্রাম ফেরাস সালফেট ডট 7H2O। ওকে, সো তোমাকে কোশ্চেনে যেটা ওইটাই চাইছে যে প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় করো। ক্লিয়ার? আচ্ছা, এই ম্যাথটা একটু হয়তো টাফ লাগছে। তুমি আরেকটা অল্টারনেট ওয়েতে একটু চিন্তা করো, আমি আর একটু সহজ করে বলি। যদি এইভাবে টাফ লেগে থাকে আমি একটু ইজি করে বলি। দেখো, শুধু শুধু পেঁচাইছি। ধরো এইটা এক্স গ্রাম, দরকার নেই এটা, এগুলো সব মুছে দাও। তুমি জাস্ট এটার কথা চিন্তা করো, এই রিয়াকশনটা। অক্সিডাইজার আছে এত মোল, ওকে ফাইন। আর রিডিউসার কত মোল আছে? তুমি রিডিউসারের ব্যাপারে কিছু জানোই না। তুমি ধরে নিলা রিডিউসার হচ্ছে এক্স গ্রাম আছে, মানে এবার আমি ফেরাস সালফেটের অ্যামাউন্টটাকে এক্স ধরলাম। সো এটা কত মোল? এক্স বাই 55.85। এখান থেকে এক্স বের করো, কত আসে? 0.02 টাইমস 6 × 10⁻³ ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 55.85 ইজ ইকুয়াল টু 2/10। এক্স ইজ ইকুয়াল টু আসে 0.03351। এটা কার অ্যামাউন্ট বলো তো? এটা হচ্ছে জাস্ট ফেরাস সালফেটের অ্যামাউন্ট, রাইট? আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো, একটা ফেরাস সালফেট থেকে কয়টা ফেরাস সালফেট 7H2O বানানো যায়? একটাই। সো এভাবে চিন্তা করতে পারো যে 55.85 প্লাস 32 প্লাস 16 টাইমস 4, এত গ্রাম ফেরাস সালফেট থেকে প্রডিউস করা যায় 55.85 প্লাস 32 প্লাস 16 টাইমস 4 প্লাস 7 × 18 গ্রাম ফেরাস সালফেট ডট বা হাইড্রাস ফেরাস সালফেট বা ফেরাস সালফেট ডট 7H2O। তাহলে 0.03351 থেকে কতটুকু যাবে? ইউনিটারি মেথড। একটু ক্যালকুলেট করে দেখি, আমাদের আগের অ্যান্সারটা কত আসছিল? 0.1667, তাই না? দেখো এটাও সেমই আসবে। 55.85 প্লাস 32 প্লাস 16 × 4 প্লাস 7 × 18। এটা কত আসলো দাঁড়াও? ও আচ্ছা, 0.03351 হবে, সরি। হ্যাঁ 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 হ্যাঁ, সরি। সো এটা আসছে কত? 0. দাঁড়াও, এটা তো মিললো না, ওয়েট। আচ্ছা, আগেরটার ক্যালকুলেশন কি আমি ঠিক করছিলাম? দাঁড়া, আমি একটু ক্যালকুলেটরে কুইকলি দেখে ফেলি, ওয়েট। আগেরটা ছিল এরকম যে এক্স গ্রাম, একটু রিয়াকশনটা দেখে নিই।
0.02 into 6 into 10 to the power minus 3, 6 into 10 to the power 6 into 10 to the power minus 3 divided by ছিল x divided by 55.85 plus 32 plus 16. একটু ওয়েট করো, তোমরা এটা তোলার দরকার নেই, আমি একটু নিজে চেক করে দেখি। ওইটা ঠিক ছিল, পরেরটা ঝামেলা কই হলো x বাই এত। ও আচ্ছা, এইখানে এই যে ভুলটা এখানে করছি, দেখো আমরা তো বলছিলাম ফেরাস সালফেট আছে x গ্রাম, তো এখানে তো ফেরাস সালফেটের আমি শুধু আয়রন লিখে রাখছিলাম, সরি, এটা 32 প্লাস 16 টাইমস 4 হবে, তখন এটা কতটুকু আসে? এটা আসে তখন 0.0911 এত গ্রাম ফেরাস সালফেট। আর এখানে ইউনিটারি মেথডে আমার 0.0911 মানে ঐকিক নিয়মে যেটা দিব সেটাও 0.0911, এখানেও 0.11। এখন এটা ক্যালকুলেট করে দেখো, সেম অ্যান্সারই আসবে। 55.85 প্লাস 32 প্লাস 16 টাইমস 4 প্লাস 7 into 18 divided by 55.85 plus 32 plus 16 into 4 equals into 0.0911, exactly same আসছে 0.1667। ওকে, সো এইটা হয়তো তোমাদের জন্য একটু ইজিয়ার, যে তুমি এইটার অ্যামাউন্টটা ধরে নিলা, ফেরাস সালফেট বের করলা, দেন তুমি ইউনিটারি মেথড দিয়ে বের করলা যে ফেরাস সালফেট এত গ্রাম থেকে কতটুক ফেরাস সালফেট .7H2O পাওয়া যায়। ওকে, দুইভাবে ম্যাথটা একই। আর এখানে যদি তোমাকে সো এখানে যদি তোমাকে বলতো যে ফেরাস লবণে পিওর ফেরাস সালফেটের পার্সেন্টেজ বা শতকরা পরিমাণ কত, সেটা কীভাবে করতাম বলতো? যদি পার্সেন্টেজ বের করতে বলতো কি করতো তখন? মানে এই যে 2 গ্রাম এটা দিয়ে ডিভাইড করতাম, রাইট? মানে এই যে যেটা পাইছি পার্সেন্টেজটা আমি বের করে দিই, পার্সেন্টেজ হচ্ছে 0.1667 ডিভাইডেড বাই 2 টাইমস 100, 0.1667 ছিল, হ্যাঁ, সো এইটা ইন্টু 100, ক্লিয়ার? সো পার্সেন্টেজ বের করতে বললেও তুমি একইভাবেই করবা। এগুলাতে নিজে প্রচুর মানে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টাইম তোমার এখানে নিজের ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ আমি যদি সব ম্যাথ করাইও দিই তোমার লাভ হবে না, নিজে না করা পর্যন্ত তুমি এটা ঠিক মতো বুঝবা না। ওকে, সো বাসায় সবাই বেশি করে প্র্যাকটিস করবা। সো এটা দেখো, এরপর এটা ইজি একদমই, যে এখানে আমাদেরকে VO বলে দিছে 19.8 মিলিলিটার, একটু ওয়েট।